আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? নিঃসন্দেহে অনেক অনেক ভালো আছেন। আমি আজকে যে বিষয়টা নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি সেটি হচ্ছে আমরা ব্যবসা করতে চাই। ব্যবসা করতে অনেকে ভয় পায়, ভয় লাগে। কেন ভয় পায় জানেন? বুঝি নাই। অনেক টাকা লাগে ব্যবসা করতে। আসলে কি তাই? আসলে ব্যবসা করতে টাকা লাগে না। ব্যবসা করতে কি লাগে? আমি সেই বিষয়টি তুলে ধরার চেষ্টা করব। তো বন্ধুরা, আমার ভিডিওতে আমি বেশ কয়েকটি বিষয় আমি আলোচনা করব। যে বিষয়গুলি আপনি শুনলে এবং জানলে এবং মানলে আপনি আপনার লাইফটাকে চেঞ্জ করতে পারবেন। আপনি অনেক বড় মানের একজন ব্যবসায়ী হতে পারবেন। একটা নির্দিষ্ট সময় পরে গিয়ে আপনি চমৎকারভাবে আপনার জীবনটাকে এনজয় করতে পারবেন। কারণ দেখেন, জীবনটা তো আপনার। লাইফ ইজ নট এ বেড অফ রোজেস। জীবন পুষ্পসজ্জল নয়। আমি একজন ইঞ্জিনিয়ার, বিএসসি কম্পিউটার ইঞ্জিনিয়ার। লন্ডন মেট্রোপলিটন ইউনিভার্সিটিতে পড়ালেখা করেছি। আমি একজন ব্যবসায়ী। আমি একজন সফল ব্যবসায়ী বলতে পারেন। আল্লাহর মতো আমার বেশ কয়েকটা ব্যবসা প্রতিষ্ঠান আছে। তো আমি ব্যবসার ধরন বুঝি। আমি আমার ব্যক্তিগত লাইফ থেকে আমি ছোট্ট একটা গল্প বলি। গল্পটা এমনই, আমাদের বাংলাদেশের যে বিশিষ্ট কয়েকজন ধনী ব্যক্তি আছে তার মধ্যে উল্লেখযোগ্য একজন ধনী ব্যক্তি হচ্ছে যমুনা গ্রুপের মালিক বাবুল শাহ। আল্লাহ তাকে বেহেশত নসিব করেন। উনি হয়তো আমাদের এই জগতে নেই। এখন খেয়াল করে দেখেন, সেই বাবুল শাহের কোনো একটা আর্টিকেলে আমি পড়েছিলাম, উনি ছোটকাল থেকেই একটু বিচক্ষণ ছিল। একটু বিচক্ষণ। সবাই যা করতো সে তা করতো না। মানে সবসময় চিন্তা ছিল সে নতুন কিছু করবে, নতুনত্ব কিছু। সে কি নিজেকে সেভাবে চিন্তা করতেছিল। সে ব্যবসা করতো পুরান ঢাকা এবং সদরঘাটে, এবং সদরঘাট থেকে ওই পাশে কেরানীগঞ্জের এই পাশ থেকে এই পাশের মাল আনা নেওয়া করতো নৌকা দিয়ে, ছোটো ডিঙ্গি নৌকা এখনও আছে, আমরা ওদেরকে জানবেন। যদিও আমি সেটা আর্টিকেলটা পড়েছিলাম, বিষয়টা ছিল এমন, উনি মাল নিয়ে এপারে আসছে। তো কেরানীগঞ্জ থেকে এপারে ওপারে লোকজন দেখবেন খেয়ানাকের মতো এখনও আছে। 10 টাকা আগে ছিল অনেক কম, এখন তো 5 টাকা 10 টাকাতে নদী পারাবার করা হয়। তো উনি নৌকা নিয়ে বসে আছে, মালের অপেক্ষায় আছে, তার মাল আসবে, সে আসবে, মাল নিয়ে চলে আসবে। তো এই নৌকার ভিতরে বসে আছে, উনি মাঝির সাথে কথা বলছে। ইন দ্য মিন টাইমে এক ভদ্রলোক এসে বলতেছে যে, বাবা আমি ওপরে যেতাম। সে অনেক হয়তো কোথাও থেকে আসছে, হয়তো বিদেশ থাকেন, অত বাংলাদেশের অনেক বড় একটা ধনী ব্যক্তি। তা আমাকে একটু নৌকাটা পার করে দাও, নৌকা দিয়ে নদীটা পার করে দাও। ঠিক আছে, ওনার ব্যবহার দেখে অনেক ভালো হয়েছে। বাউল সাহেব বলছে ঠিক আছে ওঠেন, মাঝিকে বলছে চলো যাই। তো নৌকাতে এই পাশে আসছে। তো ওই মাঝি নৌকাটা ছিল বাউল সাহেব নিজের, কারণ সবসময় মালা আনা নেওয়া করতে হয়। তো পার হওয়ার পরে বদলে খুশি হয়ে ওরে, বাবুল সাহেব ছিল একটু বিচক্ষণ এবং পরিশ্রমী এবং ডেডিকেটেড। তো ওনার কথাবার্তা শোনার পরে তে বলছে যে, বাবা তোমাকে কিছু টাকা দে। না 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 স্যার, কিছু লাগবে না। কই কিছু নিবে না? না 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 স্যার, আমি তো আসি আর যাই, আমার তো 1 টাকা লাগবে না, স্যার চলে যান। কয় বাবা তুমি তো অনেক ভালো, তুমি একটা কাজ করো, তুমি আমার ভিজিটিং কার্ডটা রাখো, যদি কখনো প্রয়োজন পড়ে তাহলে তুমি আমাকে ফোন দিও, আমি তোমার সাথে অনেক কথা বলবো, তোমাকে আমার ভালো লাগছে। তো সে কিছুদিন পরে সে চিন্তা করলো যে স্যার যদি বলছে তা আমি স্যারকে একটু ফোন দিই। ফোন দেওয়ার পরে বলছে যে, হ্যাঁ বাবাজি কেমন আছো? তাহলে ভালো আছি, তুমি একদিন আমার চলে আসো। কোথায়? মিরপুরে। অবশ্য তার বাসা মিরপুর ছিল না, ঢাকারই একটা ভালো জায়গায় ছিল। সে গেছে, যাওয়ার পরে বলছে যে, বাবাজি তুমি কী করো? বলো যে আমি ব্যবসা করি, আমি কাপড় আনি, বিভিন্ন ব্যবসার কথা বলছে। কয়েকটা কাজ করো, তুমি যে ব্যবসা করতেছো এখান থেকে কেমন প্রফিট আসে বা লাভ আসে? কয় মাসে হয়তো 5-7 হাজার টাকা প্রফিট করতে পারি। অনেকে আগের তো, তখন এই টাকা তো অনেক টাকা। একটা কাজ করো, তোমাকে বেশি বেশি স্যালারি দেবো, তুমি আমার সাথে থাকো, তুমি আমার কোম্পানিটাকে বা আমার ব্যবসা প্রতিষ্ঠান তুমি দেখাশোনা করো, তুমি তো অনেক স্মার্ট। কয় স্যার আপনি যদি সুযোগ দেন তাহলে আমি দেখবো ইনশাল্লাহ। সে দেখেন ওই যে শুরু পরিচয়, মন জয় করছে। তার মানে হচ্ছে তাকে সে ব্যবসায় পুরো দায়িত্ব দেয় ভদ্রলোক। দায়িত্ব দেওয়ার পর সে আস্তে আস্তে তার পুরো ব্যবসাটাকে সে তার কন্ট্রোলে নিয়ে আসে, এবং সে যথেষ্ট পরিশ্রমী এবং যথেষ্ট বিনয়ী, যথেষ্ট সে সৎ। ওই ভদ্রলোক তো তাকে দেখে খুব প্লিজড যে এত ভালো ছেলে, এত পরিশ্রম, কোনো কিছু বলার আগে সব কিছু কমপ্লিট করে ফেলে। তো আজকে আমার যে ঘটনাটা, আমি আরও নেক্সট আসে বলতেছি, আজকে আমার যে ঘটনাটা সেটি হচ্ছে, আজকে আপনি যদি ব্যবসা করতে চান, ব্যবসা শুরুতে হচ্ছে আপনাকে লেগে থাকা,
যখন ব্যবসা স্টার্ট করবেন তখন 1 নাম্বার হচ্ছে লেগে থাকা, মানে কি দৌড়ছি, আমি আর শেষ না দেখে ছাড়বো না, এক। দ্বিতীয়ত হচ্ছে কোনো এক ব্যক্তিকে আপনাকে গুরু মানা, কোনো এক ব্যক্তিকে চুজ দ্য গুরু ফলো দ্য গুরু, একজনকে মানা, ওনার কথা মতো চলা, ওনাকে ফলো করা, ওনার আদর্শ এবং নীতি মেনে চলা, তাহলে আপনি বড় হতে পারবেন। তো বাবর সাহেব কী করলো, উনি যা বললো ওনার সাথে লেগে থাকা শুরু করলো, একদম আংটার মতো সুগার গ্লো লেগে থাকা শুরু করলো এবং ওনাকে ফলো করা শুরু করলো, মানে গুরু মানলো যে আমার কেরিয়ার আমি এখান থেকে ডেভেলপ করব। 2 নম্বর, 1 নম্বর বললাম কি লেগে থাকা, 2 নম্বর হচ্ছে 1 নম্বর লেগে থাকা, 2 নম্বর হচ্ছে কাউকে গুরু মানা। 3 নম্বর হচ্ছে যথেষ্ট পরিমাণ পরিশ্রমী, সেই লেভেলের পরিশ্রম, সে এত পরিশ্রমী, এতটা ডেডিকেটেড, উনি বলার আগে সে বুঝে ফেলে যে আসলে কি করতে হবে। এবং দেখেন প্রথমে সে লেগে থাকলো, গুরু মারল। 3 নম্বর হচ্ছে পরিশ্রমী, পুরো ব্যবসার কোন জায়গায় কী ঘটনা ঘটতেছে তাকে কিচ্ছু করে দেয় না, তার মানে পুরো ব্যবসা সে শিখে নিচ্ছে আস্তে আস্তে করে। এবং তাকে দায়িত্ব দিল যে এখন যে আমরা ঢাকা শহরের মিরপুর 1, 2, 3, 4 বিভিন্ন সেক্টরে ভাগ করা হয়েছে, সেই প্রজেক্টের নাকি মালিক ছিলেন ওই বদলুল। অনেকগুলি প্রজেক্ট, তখন তার অনেকগুলি প্রজেক্ট ছিল, তখন তো জমির দাম অনেক কম ছিল। এক সময় মিরপুর থেকে ঢাকা শহরে যখন লোক আসতো, তো মিরপুরের লোকজন বলে আমরা ঢাকা যাচ্ছি, যেমন উত্তরা থেকে এখনও বলে তারা ঢাকা যাচ্ছে। তো কথাটা বলার উদ্দেশ্যে তার মানে হচ্ছে ওই ভদ্রলোককে এমনভাবে সে ফলো করা শুরু করলো পরিশ্রম করে, এবং সে সৎ। যদি লক্ষ লক্ষ টাকা, হাজার হাজার টাকা পড়ে থাকে, সে একটা টাকা কখনো প্রশ্ন করে না, কিচ্ছু করে না। সে চিন্তা করলো ছেলেটা এত ভালো, পরিশ্রমী, বিনয়ী, আমাকে এত মানতেছে, সৎ, এর মতো তো ভালো ছেলে হয় না। আস্তে আস্তে সে সমস্ত ব্যবসার দায়িত্বটা সে নিয়ে ফেললেন। বলার উদ্দেশ্য হচ্ছে দেখেন 4 নাম্বারটা, এবং 5ম নাম্বারটা হচ্ছে সে বিনয়ী, তার আচার আচরণ, কথাবার্তার চাল চলন, ধরন সব কিছু মিলে, এবং তার মনটা আরও জয় করল। বিষয়টা হচ্ছে 6 নম্বরটা হচ্ছে সে প্রচণ্ড আত্মবিশ্বাসী এবং সৎ। এখন এই যে ভদ্রলোকের মাঝখান থেকে এতগুলি সে পাইল, এখন সেই ভদ্রলোক দেখলো এই ছেলেকে দিয়ে তো আমার সব কিছু করা সম্ভব। দেখেন শুরু থেকে কিন্তু বলছি, সমস্ত দায়িত্ব তাকে দিল, এবং সমস্ত ব্যাংক থেকে সমস্ত হিসাব নিকাশ তাকে দায়িত্ব দিল। তারা আচরণের সব কিছু মিলে যে বাবাজি একদিন ডেকে নিয়ে বসলো, তোমার কাছে কী পরিমাণ টাকা, আপনার ফান্ড তুমি সেভ করতে পারছো, আছে কিছু? জি। কত? এই তো বললো যে 50 থেকে 60 হাজার টাকার মতো আছে। হ্যাঁ, আমি তোমাকে এই যে মিরপুর থেকে না, এখান থেকে তোমাকে এত 1.5 বিঘা জমির মতো তোমাকে আমি দিয়ে দিলাম তোমার নামে সাব কবলা করে। তুমি এতদিন যে আমার পরিশ্রম করে ইনকাম করে দিয়েছো, তুমি তো কখনো কিছু নাও নাই, তোমার দ্বারা আমি অনেক উপরে উঠেছি, তোমাকে এই জায়গাটা দিলাম। জমির দাম কিন্তু এখন খুবই কম, মাত্র কয়েক হাজার টাকা। কারণ তখন ওই মুহূর্তে জমি মিরপুর থেকে সাধারণত কেউ কিনতো না, ডেভেলপমেন্ট হওয়ার আগে। এখন দেখেন দেওয়ার পরে এই জমিটা তখনই তুমি বিক্রি করবা যখন তোমার প্রয়োজন হবে, এবং যখন তুমি ব্যবসা শিখবা। আজ আছি, আমি কাল হয়তো নাও থাকতে পারবো, কিন্তু এই টাকাটা তোমার কাজে লাগবে। তোমাকে আরেকটা কথা বলে দিচ্ছি বাবাজি, তুমি কখনো কারোর সাথে প্রতারণা করবা না, কাউকে চিট করবা না, তুমি অনেক উপরে উঠবা। যখন তুমি ফান্ডটা অনেক বড় হবে, আস্তে 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 দেখতেছো যে এই জমি থেকে, এই 1.5 বিঘা জমি থেকে তুমি কখনোই তুমি জমি বিক্রি করবা না, জমিটাকে প্রসেস করবা। প্রসেস করে এখান থেকে প্রায় 20 টাকার মতো বানাতে পারবা, যদি তুমি প্রসেস করে একটা নির্দিষ্ট সময় পরে গিয়ে বিক্রি করো। এরপরে তুমি ব্যবসা নিজের মতো করে গোছাবা। আজকে দেখেন বাবুল সাহেব প্রায় আমার জানা মতে প্রায় 125টার উপরে কোম্পানি, তার লিমিটেড কোম্পানি, কি নাই এশিয়া মহাদেশের সর্ববৃহৎ যমুনা ফিউচার পার্কে সেই শপিং মল। ও আল্লাহ তাআলা তাকে বেহেশতি নসিব করুক। প্রত্যেকটা ব্যক্তির জীবনের আমরা যদি ব্যাকগ্রাউন্ডটা দেখতে যাই,
কষ্টের ইতিহাস দেখতে চাই। দেখেন ওনাকে ফলো করলাম, লেগে থাকলো, পরিশ্রম হলো, সৎ, বিনয়ী, আদর্শবান এবং কখনো কারোর সাথে প্রতারণা করেনি, সকল কিছু প্রমাণ। সেই ভদ্রলোক হতে মারা গেছেন, কিন্তু তাকে দোয়া এবং আশীর্বাদ দেখেছে। আজকে দেখেন বাংলাদেশের শীর্ষ ধনীদের মধ্যে একজন। ভাই গল্পটা বললাম এই জন্যেই, ভাই আপনি কারো এরকম এরকম হন না, এরকম আদর্শের মতো একজন লোক হন না। দেখেন তো আপনাকে সে কোথায় নিয়ে যা। কিন্তু আমরা তো চালাকি করি, নিজেকে অনেক জ্ঞানী মনে করি, নিজেকে একটা ভাব নেই যে আমি ওর সাথেই করে, ওর সাথে আমি তো শুনেন একটা কথা মাথা রাখতে হবে, বড় যদি হতে চাও ছোট হতে হবে। মুরব্বীরা বলে গেছেন বড় হতে গেলে ছোট হতে হয়, বিনয়ী হতে হয়, অহংকার দাম্ভিকতা থাকলে চলবে না, ইগো থাকলে চলবে না। সুতরাং আচ্ছা বলুন তো, আমি যে বলছি ব্যবসা করতে পুঁজি লাগে না, কি লাগে? এই যে কয়েকটি বিষয়, আপনার ভিতরে যদি এই বিষয়গুলি থাকে তাহলে তো আপনি অনেক বড় হবেন। বিশ্বাসটা করে লেগে দেন, একজনকে গুরু মানেন, তার সাথে থাকেন, দেখেন তো সে আপনাকে ফেলে দেয় কিনা। কিন্তু যখনই উনি বুঝতে পারে যে আপনি ওনাকে ঠকাচ্ছেন বা ওনার সাথে চিট করতেছেন, তখন সে আপনাকে আর বিশ্বাস করে না। কারণ আপনি যেমন আপনার 16 আনা বুঝেন, উনিও চিন্তা করে ওনার 16 আনা। সুতরাং জীবনে উপরে উঠতে হলে টাকা কখন, ওই যে শেষ বয়সে দেখবেন, ব্যবসা করতে দেখবেন শেষ বয়সে না আপনার ব্যবসার সময় টাকাটা চলে আসবে। সুতরাং ব্যবসা করতে পুঁজি লাগে না, কি লাগে? এই কয়েকটি বিষয়। তো বন্ধুরা, আমার কথাগুলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার ভিডিওতে একটা লাইক, একটা শেয়ার, একটা কমেন্টস করবেন। পরবর্তী ভিডিও নিয়ে আসবো আমি ব্যবসা রিলেটেড। সবাই ভালো থাকেন এবং আমার চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।